হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমি হুমায়ুন আহমেদ জুনিয়র টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে নতুন করে আসলে পরিচয় করার দেওয়ার মতো কিছু নেই। স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশি চলচ্চিত্রে অসংখ্য ছবি অভিনয় করেছেন, আপনারা জানেন। তিনি হচ্ছেন শিবা শানু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমি টেলি বাংলাকে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য এবং দর্শকদের মাঝে আমার ইন্টারভিউটা পৌঁছে দেওয়ার জন্য। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমার দর্শকদেরকে যারা এই ইন্টারভিউটা এখন দেখছেন। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। মান্না অকাল প্রাতই অভিনেতা তারকার জ্যোতি ললাটে ধারণ করে বাংলা চলচ্চিত্র আকাশকে উজ্জ্বল করেছিলেন। এই অভিনেতার মৃত্যুর বহু বছর পর আজও চলচ্চিত্রের দর্শক তাকে তারকার মর্যাদাতে স্মরণ করেন। মান্না ভাই তার চলচ্চিত্র জীবনে ৩০০-র অধিক ছবিতে অভিনয় করে সুনাম অর্জন করেছিলেন। আপনার জীবনের প্রথম ছবিটাই ছিল মান্না ভাইয়ের সাথে। জি, একটু মান্না ভাই প্রসঙ্গে জানতে চাই আপনার সাথে। মান্না ভাই প্রসঙ্গে, একজন মহানায়ক প্রসঙ্গে আমি একজন ক্ষুদ্র শিল্পী কতটুকু বা বলতে পারবো, বা বললে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা পাবে আমি ঠিক জানি না। মান্না ভাইকে যদি আমি তিনভাবে দেখি, একজন ব্যক্তি মান্না ভাই, একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব মান্না ভাই, একজন অভিনেতা মান্না ভাই। প্রথমে যদি আমি ধরি যে একজন ব্যক্তি মান্না ভাই খুব খোলা মনের মানুষ ছিলেন, বন্ধুসুলভ আচরণ করতেন সবার সাথে। যখনই কারোর সাথে দেখা হতো খুব একটা হাসি দিয়ে তাকে কাছে বসাতেন, কথাবার্তা বলতেন। অনেকদিন কারোর সাথে যোগাযোগ নাই, তিনি নিজেই ফোন দিতেন, কি ব্যাপার তোমাকে দেখছি না অনেকদিন, এই সেই। এইরকম একটা খুব খোলা মনের মানুষ ছিলেন, খুব বন্ধুসুলভ আচরণ করতেন সবার সাথেই। একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব মান্না ভাই, আপাতমস্তক চুল থেকে পায়ের নখ পর্যন্ত মান্না ভাইয়ের সব কিছুতে চলচ্চিত্র ছিল। তার চিন্তায় চেতনায়, সে ঘুমে হোক বা জাগ্রত হোক, সবসময় তার ভিতরে একটা জিনিস থাকতো, সেটা চলচ্চিত্র। কিভাবে চলচ্চিত্র ভালো করা যায়, কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন করা যায়, কিভাবে ভালো ভালো ছবি তৈরি করা যায়, কিভাবে ছবির ব্যবসা করানো যায় ভালো, কি যে সবাইকে নিয়ে, চলচ্চিত্রের সব গুণী ব্যক্তিদের নিয়ে সবার সাথে তিনি আলোচনা করতেন। ইভেন তিনি একটা সিনেমা হলের একজন রিপ্রেজেন্টেটিভকেও ফোন করতেন যে কি অবস্থায় ছবিটার, কোন জায়গাটা পাবলিক বেশি ভালো লেগেছে, কোন জায়গাটা বেশি তালি দিচ্ছে, কোন শিল্পীটাকে পাবলিক বেশি গ্রহণ করছে, কোন শিল্পীটা ডায়ালগ পাবলিক বেশি পছন্দ করছে। এই যে সব কিছু মিলিয়ে তারপরে কোন ছবিটা কখন তৈরি হচ্ছে, বা কোন ছবিতে কী ধরনের গল্পে কোন টার্নিংয়ে গেলে কীভাবে গল্পটা সুন্দর হবে, আরও ভালো হবে, ২৪টা ঘন্টা মান্না ভাই এগুলোই চিন্তা করতেন। তিনি শুটিংয়ের মাঝখানেও চিন্তা করতেন, গল্প নিয়ে চিন্তা করতেন। তারপরে শুটিং শেষ করার পরে তিনি তার একটা নির্দিষ্ট সময় ছিল, নির্দিষ্ট জায়গা ছিল যেখানে তিনি চলচ্চিত্রের সমস্ত গুণী ব্যক্তিদের নিয়ে ওখানে বসতেন, কথা বলতেন, ভালো মন্দ অভিজ্ঞতা আদান প্রদান করতেন, সময় অনুযায়ী কী কী করা উচিত সেগুলো নিয়ে চিন্তাভাবনা করতেন, কথা বলতেন। এ হলো চলচ্চিত্র ব্যক্তিত্ব মান্না ভাই। আর অভিনেতা মান্না ভাই, নায়ক মান্না ভাই, আপনারা সবাই জানেন যে তাকে মহানায়ক বলে বলা হয় বাংলাদেশের। তার অভিনয়, তার সংলাপ প্রক্ষেপণ, তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিংয়ের সময়, এবং তার সংলাপগুলোই এমনভাবে হইতো যে যেটা মনে হতো যে একজন সাধারণ খেটে খাওয়া বাংলাদেশের মানুষের কণ্ঠ থেকে কোনো শব্দ বের হচ্ছে। খুব তাড়াতাড়ি আমাদের দেশে যে সাধারণ জনগণ, যারা বঞ্চিত জনগোষ্ঠী, যারা প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করছে, তাদের মনের কথাগুলো যেন তার মুখ দিয়ে বেরিয়ে আসতো বলেই তিনি সবার জন্য মহানায়ক ছিলেন। বাংলাদেশের সমস্ত দর্শকের তিনি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন, এবং তিনি কতটা প্রিয় ছিলেন সেটা তিনি জীবদ্দশায় দেখে যেতে পারেননি। সেটা আল্লাহ পাক আমাদেরকে নসিব করেছেন দেখার জন্য, যে তিনি কতটা জনপ্রিয় ছিলেন যে তার লাশটা এফডিসি থেকে বের করতে আমাদের প্রচণ্ড হিমশিম খেতে হয়েছিল। এবং সেই দিন আমাদের এই এফডিসি চত্বর, সহকারের এফডিসির আশেপাশে পুরো তেজগাঁও অঞ্চলে শুধু মানুষে মানুষে ভিড় ছিল। এবং তার লাশটা কিন্তু আমাদের শহীদ মিনারে নিয়ে যাওয়ার কথা ছিল। তারপরেও এখান থেকে শহীদ মিনার কর্তৃপক্ষ বললো যে ভাই, এফডিসির যে অবস্থা, আমরা শহীদ মিনারে কোনো শৃঙ্খলা রাখতে পারবো না, ল অ্যান্ড অর্ডার ফল করতে পারে, দ্যাট ইজ ওয়াই আপনার এখানে আনার দরকার নেই। তারপরে আমরা র্যাবের সহযোগিতায়, পুলিশের সহযোগিতায়, প্রশাসনের সহযোগিতায়
তাকে তার মরদেহটা আমরা টাঙ্গাইলে নিয়ে দাফন করি। তো এই মান্না ভাই আসলে জনগণের হিরো ছিল, জনতার হিরো ছিল, জনতার নায়ক ছিল, এই জন্য উনি মহানায়ক হয়েছেন। আর মান্না ভাইয়ের চলে যাওয়া চলচ্চিত্রের অনেক অনেক বড় একটা ক্ষতি, যার ধারাবাহিকতায় আমরা তার চলে যাওয়ার পর থেকে তার ধারাবাহিকতা এখন পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারছি। ব্যালেন্সিং একটা ইন্ডাস্ট্রি, মানে ব্যালেন্স নেই। আর ব্যক্তিগত আমার জন্য এটা অপূরণীয় ক্ষতি, চলচ্চিত্রের জন্য তো অবশ্যই। মান্না ভাই আমার আদর্শ ছিলেন, আমার অনুপ্রেরণা ছিলেন, এবং তার প্রয়োজনার ছবিতেই তিনি প্রথম আমাকে একজন প্রধান খলচরিত্রে তিনি আমাকে ব্রেক দেন। সেটা ছবিটির নাম হচ্ছে স্বামী স্ত্রী যুদ্ধ, এফআই মানিক পরিচালিত। মান্না ভাই নিজে প্রযোজনা সংস্থা থেকে ছবিটি করেছিলেন। যে শিল্পী কাজে আগ্রহী ছিলেন, যে কাজ করতে পছন্দ করতেন বা ভালো কাজ করতে চাইতেন বা ভালো কাজ করতেন, তাদেরকে উনি প্রচণ্ড সাপোর্ট করতেন, প্রচণ্ড ধরনের তাদেরকে উৎসাহিত করতেন। যেখানেই থাক মান্না ভাই ভালো থাকবেন, ভালো আছেন এই আশা করি। জি, একটু স্মৃতি জানতে চাই, শুটিং চলা অবস্থায় কি করতেন, কি কথা? অনেক ছবি মান্না ভাইয়ের সাথে আমার, বহু ছবি করেছেন আপনি? অনেক 1-1.5 মতো ছবি করেছি মান্না ভাইয়ের সাথে। অনেক স্মৃতি, কোনটা কোন জায়গা থেকে বলবো আর একটু বলেন, দর্শকরা আসলে অনেক অনুরোধ করেছে। স্মৃতি যে আমি অন্য একটা ঘটনায় বলে, যেমন আমার জীবনের প্রথম ছবিটা মান্না ভাইয়ের সাথে, মান্না ভাইয়ের জীবনে যে শেষ ছবিটা, শেষ শুটিংটা, সেটাও আমার সাথে। উত্তরার একটা বাড়িতে শুটিংটা করছিলাম। এমনি উনি হাসি ঠাট্টা খুব পছন্দ করতেন, শুটিংয়ে থাকলে একটু সবাইকে একটু চেয়ার আপ করে রাখার চেষ্টা করতেন। মাঝে মাঝে এমন গম্ভীর হয়ে পরিবেশটাকে এমন করতেন যে সবাই ভয় পেয়ে থাকতো, তখন আবার নিজে একলা হেসে দিয়ে সব কিছু ঠিকঠাক করে বলতো, আরে দেখলাম তোমরা কেমন কি করো না করো। একজন ভালো প্রতিষ্ঠিত জনপ্রিয় নায়কের চেয়ে বড় কথা, মানে একটা গুড হিউম্যান বিইং, একজন ভালো মনের মানুষ, ভালো মানুষ মান্না ভাই। সর্বশেষ কি কথা হয়েছিল মনে আছে? আর কথা হয়নি যখন জানলেন চলে গেল মান্না ভাই? তো অনেকদিন আগের, সর্বশেষ উত্তরের একটা বাড়িতে শুটিং করছিলাম, সম্ভবত আহমেদ নাসির সাহেবের ছবি ছিল ওটা, লাস্ট ছবি। জি। বলতেছিল যে উনি একটা কি রেসিং কার অর্ডার করছে, রেসিং কার কিনবে ওনার ছেলের জন্য, ওনার ছেলে গাড়ি চালাবে আর উনি পাশে বসে থাকবে। বাসা থেকে বের হয়ে তখন আমাদের একটা ছিল উইম্পি, গুলশানে, উইম্পিতে এসে কফি খাবো ছেলের সাথে, আবার ছেলে গাড়ি চালাবে, ছেলে পাশে বসে থাকবো, আবার বাসায় চলে যাব। এইরকম কথা হচ্ছিল মনে শেষে। এরপর না, তার একদিন পরে তো সেই অন্ধকার দিনটা নেমে এলো। প্রথম কাজের অভিজ্ঞতাটা একটু জানতে চাই মাতৃভূমি ছবিতে। হ্যাঁ, প্রথম কাজের অভিজ্ঞতাটা ওটা হলো যে ওই যখন আমার জিপটা কেটে ফেলা হয়, তো তখন ওই সমস্ত কলেজের ছাত্ররা একটা প্রতিবাদ সভা করে। তো প্রতিবাদ সভায় মান্না ভাই উপস্থিত, তিনি সবার আয়োজন করছেন এবং সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে উনি কিছু প্রতিবাদী কথাবার্তা ছিল সেগুলো বলতেছেন, এবং পাশে আমাকে দাঁড় করিয়ে রাখা হলো যে আমাকে জিপ কেটে দেওয়া হয়েছে এই কারণে কারা হয়েছে, এই ধরনের কথা হচ্ছিল। আমি অজরধারায় কাঁদছিলাম, মান্না ভাইয়ের সাথে প্রথম শুটিং। তো মান্না ভাই তখন আমাকে চিনতেন না, তো নাদিম ভাইকে দিয়েছিল যে, নাদিম ভাই উনি খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বলে নাদিম ছেলেটা কে আনছি যে অভিনয় করতেছে? তো বলছে যে আমার পরিচিত কোন অ্যাসিস্ট্যান্ট ছিল রিয়াদ আল কবির মিথুন, মিথুনের আমি খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। বলছে মিথুনের ফ্রেন্ড একই এলাকায় থাকে, মঞ্চনাটক করে। তো ওর নিয়েছি, হ্যাঁ বুঝছি মঞ্চনাটক যে করে, নাহলে তো এরকম বোবার মতো দাঁড়িয়ে এতক্ষণ কান্নার অ্যাক্টিং করাটা আসলে তো খুব কঠিন ব্যাপার, খুব ভালো নজর টজর রাখিস, কাজ টাজ দিস। তখন মান্না ভাই আমাকে ডেকে বসালো, কথা বললো, ঠিক আছে কাজ করো। অভিনয়ের কোন বিষয়টা আপনার ভালো লাগতো? অভিনয় ওই যে বললাম, সাধারণ মানুষের যে জীবনযাপন, যে সাধারণ মানুষের কষ্টের ব্যাপারটা, সাধারণ মানুষের যে বঞ্চিত মানুষের যে দুঃখ কষ্টগুলো, সেটা খুব সাবলীলভাবে তিনি তার শরীর, মুখ, চেহারা এবং গলা এবং ডায়ালগের মধ্যে নিয়ে আসতে পারতেন খুব স্বাভাবিকভাবে। এটাই মান্না ভাই, এটা বাংলাদেশে উনি করেছেন, উনি সাকসেস হয়েছেন। একজন মান্না ভাইয়ের অভাব কি কখনো পূরণ হবে? কারো অভাবই কখনো পূরণ হয় না, কোনোদিনই কারো অভাব কখনো পূরণ হয় না। আর মান্না ভাইদের মতো এত বড় মাপের যারা ছিলেন, তাদের
অভাব পূরণ তো নাই, মানে কিছুটাও পোষানো হয়তো অনেক কষ্টের ব্যাপার। জি, টেলি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় জানতে চাচ্ছি, এই চলচ্চিত্রে আসার শুরুটা কীভাবে হয়েছিল একটু জানতে চাচ্ছিলাম। সেটা অনেকেই জানে, তারপরে জানার খুব আগ্রহ। চলচ্চিত্রে আমার পদার্পণ 1995 সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে। আমার শ্রদ্ধেয় ওস্তাদ নাদিম মাহমুদ সাহেব পরিচালিত মাতৃভূমি চলচ্চিত্র, এবং সৌভাগ্যক্রমে আমার যাত্রাটি শুরু হয়েছিল নায়ক মান্না ভাইয়ের সাথেই, কারণ ওই চলচ্চিত্রের নায়ক মান্না ভাই ছিলেন, আরও ছিলেন কবিতা আপা, আমিন ভাই, নিশি, শাহিন ভাই, কৃষ্ণা, রাজীব ভাই, অনেক বড় বড় শিল্পীরা ছিলেন। তাদের সাথেই আমি এই চলচ্চিত্রে যাত্রা শুরু মাতৃভূমি ছবিতে 1995 সালে। আর একটু জানতে চাই যে চলচ্চিত্রে আপনার ব্যক্তিগত চলচ্চিত্রে শুটিং চলা অবস্থায় এমন কোনো স্মৃতি মনে পড়ে যেটা আজীবন মনে পড়বে? হ্যাঁ, অনেক ছবিতে কাজ করেছি এ পর্যন্ত, তো 400-রও অধিক ছবিতে কাজ করেছি। তো অনেক স্মৃতি আছে, অনেক ঘটনা আছে, কোনটা থেকে শুরু করবো, কোনটা কী করবো, কোনটা ঠিক বুঝতে পারছি না। কিছুদিন আগে একটা ঘটনা এখনও মনে পড়ে, মানে আমি ভয় পেয়ে যাই। সেই ভিডিওটা আমার কাছে কালেক্ট করা আছে, যখন আমি দেখি রামুজি স্টুডিওতে একটা ছবি শুটিং করছিলাম, বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় চালবাস ছবির। সেই ছবির একটা অ্যাকশন দৃশ্যের একটা শট ছিল, আমাকে ওই হ্যাঙ্গারে বেঁধে অনেক উপরে টেনে নিয়ে যাবে, তারপর আবার ওখান থেকে ওরা নিচে ছাড়বে আমাকে। তো সব কিছু ব্যালেন্স করা ছিল, মাপা ছিল, সব ঠিকঠাক ছিল। প্রথম শটটা ওকে হয়েছিল, কিন্তু শটের মাঝখানে কোথাও একটা কিউ ঢুকে গিয়েছিল, যে কারণে শটটা আবার রিটেক করতে হচ্ছিল। আবার যখন আমরা প্রিপারেশন নিয়ে রিটেকে গেলাম, ক্যামেরা অ্যাকশন টান দিয়ে উপর উঠানো হলো, আমাকে যখন নিচে নামা হবে তখন একটা স্টান্টম্যান ভুলে যে এটা দিয়ে ব্যালেন্স করছিল আমাকে, সেটা ভুলে ছেড়ে দিয়েছিল। আর আমি পুরো ফিজিক্যালি, মানে বডি একদম পুরো ঘুরে, যে আমার ঘাটটা যে সেই মাটির ওখানে যে পড়ে, এবং প্রায় 1.5-2 হাত একদম ঘাটটা বেঁকা হয়ে আমাকে টেনে নিয়ে যাওয়া এইভাবে। তখন আমি তো মানে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে কি মনে হয় আর বাঁচবো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আল্লাহ পাকের অশেষ রহমত, সামান্য কিছু আঘাত পেয়েছিলাম, মাথায় একটু ছিঁড়ে টিড়ে গিয়েছিল, যেটা পরবর্তীতে শুধু মেডিসিনে কভার করতে পেরেছি। মেজর কোনো, মানে কোনো বড় ধরনের কোনো আমি ক্ষতির সম্মুখীন হইনি, শারীরিক ক্ষতির সম্মুখীন হইনি। অসাধারণ, অনেক ভালো লাগে। জি, একটা বিষয় জানতে চাই যে আপনার এই খল চরিত্র বেছে নেওয়ার পেছনে কার অবদান, বা কেন এই চরিত্রটা বেছে নিলেন জানতে চাই। আসলে খল চরিত্র বেছে নেওয়া ঠিক না। ওই যে বললাম যে প্রথম ছবিটা মাতৃভূমি, সেখানে আমি একটা পজিটিভ ক্যারেক্টার করেছিলাম, একটা পজিটিভ একটা সাংবাদিকের ক্যারেক্টার। পরবর্তীতে একটা প্রতিবাদী সাংবাদিক, যার ফলে সে ক্রিমিনালসদের দ্বারা উনি আঘাতপ্রাপ্ত হন। এক পর্যায়ে তার জিভ কেটে দেওয়া হয়, তারপরে সে বোবা হিসেবে পুরো ছবিতে আমি অভিনয় করি। পরবর্তীতে সেকেন্ড পার্টটায় ওই ছবি রিলিজ হওয়ার পরে আমার ওস্তাদ নাদিম মাহমুদই আমাকে তার দ্বিতীয় আরেকটা ছবি যখন শুরু করলেন উনি, তখন আমাকে উনি বললেন যে তোমার বয়স কম আছে, তো তুমি অ্যাকচুয়ালি এই ইয়াং ভিলেনের যে ক্যারেক্টারগুলো এগুলো করো, এগুলো করলে হয়তো তোমার জন্য ভালো হবে। এবং তার ইচ্ছাতে, তার নির্দেশ এবং উপরওয়ালার ইচ্ছাতে আমি চেষ্টা করেছি। এখন যেটুকু আছে এটা ওখান থেকেই শুরু। সিদ্ধান্তটা কি সঠিক ছিল, কি মনে হয় এই পর্যায়ে এসে? মনে তো হয় সঠিকই ছিল, তার কারণ সঠিক না থাকলে 25টি বছর কিভাবে হাঁটলাম এই অঙ্গনে, এখনও তো হাঁটছি। দর্শক কিন্তু অনেক ভালোবাসা আপনাকে, আপনি জানেন এটা। দর্শকের ভালোবাসা আছে বলেই তো এতদিন কাজ করতে পারছি, ভালোবাসা না থাকলে কীভাবে কাজ করতে পারতাম এতদিন। জি, আপনার দৃষ্টিতে এমন কোনো খল অভিনেতা আছে যাদের অভিনয় দেখলে আপনি যে মুগ্ধ হন, বা তাদের প্রতি কাজ করতে যে আগ্রহটা বাজে আপনার? হ্যাঁ, আমাদের তো দেশের এই খল চরিত্রে যারা অভিনয় করতেন, খুব পাওয়ারফুল অ্যাক্টার্স তারা ছিলেন। এত পাওয়ারফুল অ্যাক্টার্স যে তাদের অভিনয় যখন একসাথে কাজ করতাম, মানে আমি অভিভূত হতাম এবং তাকিয়ে থাকতাম তাদের কাজের দিকে। যেমন আমাদের প্রয়াত ফরিদি ভাই, মিজু ভাই, অনেক অনেক বড় মাপের তারা খল অভিনেতা ছিলেন। রাজীব ভাই তো সব ধরনের অ্যাক্টিং করতে পারতেন, শুধু খলই না, পজিটিভ ক্যারেক্টার করতে পারতেন। এবং তার জীবনের শুরুটা কিন্তু হয়েছিল নায়ক দিয়ে। তার পরবর্তীতে উনি খল চরিত্রে অভিনয় শুরু করলেন এবং সফল হলেন। আমাদের এটিএম শামসুজ্জামান সাহেব অনেক ভালো, অনেক উঁচু মানের অভিনেতা, খল অভিনেতা। আমাদের শরীফ ভাই, সবাই খুব ভালো, দীপজল ভাই। আর বর্তমানে আমার যারা আমার
সিনিয়র যিনি আছেন মিশা ভাই, হি ইজ এ ভেরি গুড ট্যালেন্ট আর্টিস্ট অলসো। আর সবাই ভালো, ডন ভাই সবাই ভালো। মিশা ভাই প্রসঙ্গে জানতে চাই একটু আপনার কাছ থেকে। মিশা ভাই খুব কেয়ারিং একটা বড় ভাই, উনি আসলে ছোট ভাইদের খুব কেয়ার করেন, উনি খবর টবর রাখেন সবসময় কে কেমন আছেন না আছেন, ঠিক মতো চলছি কি না, নামাজ ঠিক মতো পড়ছি কি না, এখানে যাবি ওখানে যাবি না, এটা করবি ওটা করবি না, এরকম একটা। অভিনেতা হিসাবে কেমন আপনার দৃষ্টিতে মিশা ভাই? বললাম তো অসাধারণ অভিনেতা। আপনি তো প্রথমেই বললেন যে কাদের অভিনয় আমাকে অনুপ্রাণিত করে, তো তাদের মধ্যে মিশা ভাইও একজন। প্রিয় কেউ নাই? প্রিয় সবাই আমার প্রিয়, আমি কাউকে আলাদা করে বেছে নিয়ে কাউকে ছোট করতে চাই না। আমি সেই অর্থে বলতে গেলে যদি একেবারে খুবই প্রিয় কাউকে যদি আমি বলি, মানে খল অভিনেতা নাকি মানুষ, কোনটা চাচ্ছেন আপনি জানতে? খল অভিনেতা ফরিদি ভাই, মিজু ভাই। আচ্ছা আচ্ছা জি, একটা বিষয় জানতে চাই যে এই সুদীর্ঘ 25 বছর টানা কাজ করেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে, এখনো টানা কাজ করে যাচ্ছেন আপনি, যে দর্শকরা চিনে আপনাকে জানে, দর্শকদের অনুযায়ী আসছি এখানে আজকে। হ্যাঁ, তো চলচ্চিত্রের আপনারা যে ছবিগুলো করতেন, এখনো কিন্তু কাজ করছেন, সেই ছবিগুলো কেন এত ব্যবসা সফল হতো, এখন কেন হচ্ছে না? আসলে এটা কি প্রযুক্তিগত কারণে না কি কারণে? গল্প কিন্তু হচ্ছে, সবই হচ্ছে, হল দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে। আসলে দেখেন, আপনারা সবসময় কি আমাকে এই ধরনের প্রশ্ন অনেক জায়গায় হয়, আমাকে শুধু করা হয় না, অনেক জায়গায় অনেককে করে, অনেকে অনেক ধরনের উত্তর দেয়। একটা জিনিস আপনি খেয়াল করবেন যে আধুনিক বিশ্বে মানুষ তার মতো করে চলতে গেলে তার যে অর্থনৈতিক ব্যয়টা, সেটা সংগ্রহ করতে আগে যদি 6 ঘন্টা লাগতো, তাহলে এখন সেটা 12 ঘন্টা লাগে। একটা লোক তার জীবন মানটাকে ধরে রাখার জন্য, তার জীবিকা নির্বাহের জন্য যে পরিমাণ অর্থ তার দৈনন্দিন জীবনে প্রয়োজন হয়, সেটার জন্য সেটার পিছনে ছুটতে ছুটতে তার দিনের বেশিরভাগ সময়টা পার হয়ে যায়। তারপরে সে সংসারের সময়, ছেলেপেলেকে সময়, এর মধ্যে সিনেমা দেখার সময়টা সে আর আগের মতো বের করতে পারছে না। পুরো ওয়ার্ল্ডে এই অবস্থা, শুধু বাংলাদেশ বলছেন আপনারা, আমি তো আসলে এটা নিয়ে বিশ্বাসী না, কারণ আমি কলকাতায়ও কাজ করেছি, ওইখানকার অবস্থা তো খুব একটা ভালো না, মার্কেট ওইখানেও তো খুব একটা মানে হাউসফুল মার কাট কোনো ছবি হচ্ছে না। এখন বলতে পারেন যে আপনি তাহলে বলিউড বা হলিউড, বলিউডের একটা ওভারসিজ মার্কেট আছে, ওদের ছবিটা শুধু ইন্ডিয়াতেই চলে না, ওটা কিন্তু বিদেশেও চলে, ওদের মিডল ইস্টে একটা মার্কেট আছে, ওদের মালয়েশিয়া মার্কেট আছে, ওদের ছবি সিঙ্গাপুরে রিলিজ হচ্ছে, ওদের ছবি ইউরোপে রিলিজ হচ্ছে, ইংল্যান্ডের মতো একটা বড় মার্কেট ওদের আছে, আমেরিকার মতো বড় একটা মার্কেট আছে ওদের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওদের মিউজিক কোম্পানিটা অনেক বড়, ওদের গানগুলো ছবি নির্মাণের সাথে সাথে গানগুলো হিট করার সাথে গানগুলো প্রচুর অর্থের বিনিময়ে তারা বিক্রি করতে পারে। এই যে একটা বড় মার্কেট তাদের আছে গানের, সব কিছু মিলিয়ে। তো ওই একটা দুইটা ইন্ডাস্ট্রি আছে যারা একটু ব্যালেন্স করতে পারছে, তারপরে তারা তো এখন তো সব ঝুঁকে যাচ্ছে আপনার অনলাইন বিজনেসে, আপনার অ্যাপের ভিতরে ঢুকে যাচ্ছে সবাই। আর আমরা সেই জায়গাটায়, আমাদের দেশে প্রযুক্তি এসেছে অনেক আগে, ডিজিটাল প্রযুক্তি, কিন্তু আমরা সেটার ব্যবহার, আপ টু দ্য মার্কেট ব্যবহার, বর্তমান এই মার্কেটে বাণিজ্যের যে মানে সিস্টেমটা বা বাণিজ্যের যে ব্যবস্থাটা, তার সাথে আমি এখন পর্যন্ত নিজেকে অ্যাডজাস্ট করতে পারিনি বলে হয়তো আমি একটু বাণিজ্যের দিক দিয়ে পিছিয়ে আছি। তো সেটা হয়তো বেশি দিন থাকবো না। আমরা যেহেতু আমরা সব কিছুই অর্জন করতে পেরেছি, এটা আমরা একসময় অর্জন করবো, আমরা ওভারকাম করে যাবো ইনশাআল্লাহ। তবে কি আসলে এই যে দর্শকগুলো আগে হলমুখী হইতে, এখন কেন হয় না? আসলে ওটা আপনাকে তো বললামই যে দায়ী কারণ না, দায়ী আমাদের টোটাল আমাদের সামাজিক সিস্টেমটাও দায়ী। আমি তো বললামই যে আগে আমার বাবা যখন অফিস করতেন, তিনি হয়তো 9টা 5টা অফিস করার পর একটা বিরাট সময় পেতেন আমাদের নিয়ে সময় দেওয়ার মতো, একটা সিনেমা হলে ছবি দেখার মতো। আগে একটা দিন মজুর 6 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে তার সারাদিনের খরচটা, টাকাটা, ফ্যামিলির খরচের টাকাটা উঠে যেত। কিন্তু এখন সেই খরচটা, আপনার জীবনযাত্রার মান এত আমাদের মানে ব্যয়বহুল হয়ে গেছে যে আমরা সেই অর্থনৈতিক চিন্তাটাই করতে যেয়ে আমাদের ওই যে বিনোদনের চিন্তা থেকে আমরা সরে যাচ্ছি। মানে আমরা অ্যাকচুয়ালি এটা সরে যাচ্ছি বলতে কি, এটা বাধ্য হচ্ছি সরে যেতে, মানে আমি কুলাতে পারছি না। আগে তো আমার দেখতে হবে যে আমার দৈনন্দিন জীবনের সবচেয়ে বড় চাহিদা কি, আমার অন্ন বস্ত্র বাসস্থান। এই অন্ন বস্ত্র বাসস্থানের চাহিদা মিটাতে যেই তো আমার দিনের সবচেয়ে বেশি সময় পার হয়ে যাচ্ছে আমার। তো আমি বিনোদনের সময়টা খুঁজেই মানে বের করতেই পারছি না আলটিমেটলি। এখন এই পরিস্থিতিতে কি করণীয় আসলে? আপনি ভাবছেন আপনি যে হয়তো নাটক সবাই দেখছে, আপনি মনে করছেন এটা, বা টেলিভিশন সবাই দেখছে, আপনি মনে করছেন এটা। টেলিভিশন তারা ঘরে বসে আছে, বাইরে যে কোনো অফিস দেখেছেন কাউকে যে সে টিভি সেট বসে আছে? আচ্ছা, বাইরে যে আপনি দেখেছেন কাউকে যে সে কোনো দোকানে যে টিভি দেখছে? এখনো না। এখন কথাটা হচ্ছে যে হল মুখী করাবো। ওটা আপনি চায়ের দোকানে অনেক সময় আগে আমাদের ভিডিও চলতো, কতক্ষণ সে যখন চা খেত ততক্ষণ, পুরো ছবিটা তার দেখা হলো না।
এখন যেহেতু ছবি অ্যাপে রিলিজ হচ্ছে, ইন্টারনেটের কল্যাণে, যেহেতু সেটা আমাদের মোবাইল পর্যন্ত চলে আসছে, এখন সেইখানে একটা বিজনেস চালু হয়েছে, যেটা আপনি এখন যে আপনার যে চ্যানেলটা সেটাও তো আপনি অনলাইনই করছেন। এই যে একটা বিজনেসের ধারা সৃষ্টি হয়েছে, এখন আলটিমেটলি আমাদের এটা নিয়েই ভাবতে হবে বেশি। আর হলের এই কোভিড-19 যে আমাদেরকে যে ক্ষতিগ্রস্ত করলো এই প্যান্ডামিকে, আমরা আসলে হলে যে ছবি দেখার মতো আগের অবস্থায় ফিরে যেতে পারবো কবে, সেটা আসলে আমার জানা নাই। তার কারণ হচ্ছে টোটাল স্বাস্থ্যবিধি মেনে একটা সিনেমা হল মালিক সে সিনেমা হলটা কতক্ষণ চালাতে পারবেন বা কতদিন চালাতে পারবেন, বা আমিও একজন দর্শক হিসেবে একটা ছবি 2.5-3 ঘন্টা আমি সিনেমা হলের ওই যে একটা মনের ভিতরে ভয় নিয়ে আমার ফ্যামিলি নিয়ে যাব, যে বিকজ এই কোভিড-19 আপনারা শুনেছেন যে এটা বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, বিশেষ করে যেগুলো শীতাতপ নিয়ন্ত্রিত ঘর সেখানে। সো দ্যাট ইজ ওয়াই আসলে সব কিছু ওভারঅল, শুধু আপনি আমাদের প্রোডাক্টের ব্যাপারটা না, প্রোডাক্ট আমাদের আগের চেয়ে অনেক মানসম্মত হচ্ছে, আমাদের টেকনিক্যালি আমরা অনেক মানসম্মত প্রোডাক্ট তৈরি করছি, গল্প ভালো করছি, আমাদের পারফর্মাররা খুব ভালো ভালো পারফরমেন্সে, মানে পারফর্মার আমাদের দেশে রয়ে গেছে, তারা ভালো ভালো পারফরমেন্স করছে। কিন্তু আলটিমেটলি যে বললাম টোটাল সামাজিক ব্যবস্থা, বৈশ্বিক মন্দা, আপনার এই যে করোনা প্যান্ডামিক, সব কিছু মিলিয়েই কিন্তু আমরা একটা মানে চক্রের মধ্যে পড়ে গেছি। এই হলো ব্যাপার। দর্শকরা যে আসলে অনুরোধ করেছে যে আপনাদের সেই আগের ছবিগুলো তারা এখনো দেখে, ওই মাপের ছবি হইলে এখনো তারা হলে যাবে, এই বিষয়টা আসলে একটু। তাহলে আমি একটু উল্টা আপনাকে প্রশ্ন করি, আপনার মাধ্যমে দর্শকদেরও প্রশ্ন করি, যদি এখন আমি 90-র দশকের ছবি চালাই, আপনি কি আমাকে গ্যারান্টি দেবেন যে ছবিগুলো হাউসফুল হবে? দর্শকদের মতামত এটা, আমি তো সেটাই বলছি। আমার একটা কথা হচ্ছে যে আমি বলার জন্য একটা কথা বলবো, আর একটা কথা হচ্ছে যে আমি করার জন্য একটা কথা বলবো, দুই জিনিস। আমার তো বিশ্বাস যে এখন যদি আমি 90 দশকে কোনো ছবি চালাই, আমার কাছে মনে হয় না যে সেটা হাউসফুল হবে। আমি যদি 90 দশকে গল্পের মতো করে কোনো ছবি বানাতে, মানুষ বলে এটা পুরনো ছবি, এটা অনেক আগে চলে গেছে, নতুন কিছু বানান ভাই, হলিউডের মতো বানান, বলিউডের মতো বানান, দুইটাই তো দর্শকই বলছে না। সুন্দর কথা। জি, শেষ করে দেবো এখনই যে আচ্ছা, আপনার এখন বর্তমানে কি কাজ নিয়ে ব্যস্ত আপনি? এখন আমি একটা ওয়েব সিরিজ শেষ করলাম, মাফিয়া, আর একটা ওয়েব সিরিজ শুরু হবে আমার ফেরারি এই মাসেই। আর আমার চলচ্চিত্র এখন শুরু হচ্ছে আপনার কমান্ডো, এটা ভারতের সাথে যৌথ প্রযোজনায়, নায়ক দেব। আর আমার আরেকটা ছবি প্রায় শেষের দিকে, শামীম আহমেদ রনির বিক্ষোভ, আর বিদ্রোহী শেষ, ওটা রিলিজ হবে খুব তাড়াতাড়ি। আচ্ছা, এরকম কয়েকটা ছবি আচ্ছা, জি 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 ইনশাল্লাহ। জি, মান্না ভাই সম্পর্কে বলে বিদায় নিয়ে নেন। মান্না ভাই সম্বন্ধে কি বলবো? মান্না ভাই সম্বন্ধে বলবো শুধু এতটুকু যে যেখানে আছে মান্না ভাই ভালো আছে, ভালো থাকবেন। ভালো মানুষরা ইহজগৎ পরজগৎ সব জগতে ভালো থাকেন, এই বিশ্বাস আমার। আর সবাই মান্না ভাইয়ের জন্য দোয়া করবেন। এখনও অনেক ছবি মান্না ভাইয়ের ইউটিউবে পাওয়া যায়, টেলিভিশনে পাওয়া যায়, দেখানো হয়। আমি জানি যে দর্শকরা সেটা অধীর আগ্রহে থাকেন কখন সেই ছবিগুলো দেখবেন। প্রতিদিন হচ্ছে টিভিতে। মান্না ভাই তো আসলে জীবনাবসান হয়েছে, আসলে তার তো আর কর্ম যে তিনি রেখে গেছেন, কর্মযজ্ঞ, সেগুলোর তার অবসান হয়নি, সেগুলো ধারাবাহিকতা এখনও চলছে। আমরা যারা তার আদর্শে লালিত, আমরা এখনও তার আদর্শ বুকে নিয়ে তো হাঁটছি, এবং যতদিন থাকবো মান্না ভাইকে হৃদয়ে ধারণ করেই থাকবো। দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।